আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। কেঁচো খুঁড়তেই বেরিয়ে এলো সাপ। বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় সরাসরি জড়িত শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের অর্থনীতি ধ্বংসের জন্য আওয়ামী লীগ সরকারই দায়ী। এ বিষয়ে থাকছে বিস্তারিত। এরপর থাকবে সাংবাদিক সাগর রুনি হত্যার গোপন তথ্য ফাঁস। শেখ হাসিনার নির্দেশেই হত্যা করা হয় সাংবাদিক দম্পতিকে। ১১৫ বার পেছালো তদন্ত প্রতিবেদন। এবং সর্বশেষ থাকবে ভারত বাংলাদেশ সীমান্তে বসানো সিসি ক্যামেরা অপসারণ করবে ভারতীয় বিএসএফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কেঁচো খুঁড়তেই বেরিয়ে এলো সাপ। বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় সরাসরি জড়িত শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের অর্থনীতি ধ্বংসের জন্য আওয়ামী লীগ সরকারই দায়ী। আন্তর্জাতিক হ্যাকারদের মাধ্যমে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতের আধারে বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ অ্যাকাউন্ট হ্যাক করে ৮,১,০১,৬২৩ মার্কিন ডলার চুরি করা হয়। এতে সহ সব ধরনের সহায়তা করে বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ দুটি বিভাগের কর্মকর্তারা। হ্যাকিংয়ের মাধ্যমে দেশের জনগণের অর্জিত রিজার্ভ সরানোর নীল নকশা তারাই চূড়ান্ত করেন। ছক অনুযায়ী আরটিজিএস নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। এর সঙ্গে সুইফট প্রক্রিয়ার সংযোগ স্থাপন করে হ্যাকিংয়ের সূত্রপাত ঘটে। উদ্দেশ্য প্রণোদিতভাবে রিজার্ভ হাতিয়ে নেওয়ার পুরো বিষয়টি ২৪৪ দিন গোপন রাখে তৎকালীন গভর্নর ডাক্তার আতিউর রহমান। রাষ্ট্রের এত বড় অঙ্কের অর্থ ভয়াবহভাবে হ্যাকিং ও জালিয়াতির মাধ্যমে লুটের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি জিডি করতেও নিষেধ করেন তিনি। সন্দেহজনক ব্যক্তির নামে ৩৫টি পেমেন্ট হওয়ায় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক ফান্ড ট্রান্সফার বন্ধ করে বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছিল, কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে তেমন কোনো তাগিদ দেখানো হয়নি। হ্যাকিংয়ের ২৫ দিন পর ম্যানিলার দ্য ইকোনমিক পত্রিকার খবরে হ্যাকিংয়ের মাধ্যমে লোপাটের তথ্য জানাতে পারে বাংলাদেশ। এটি শুধু ছোটখাটো চুরি নয়, হ্যাকিংয়ের মাধ্যমে ডাকাতি ও লুটের বড় ধরনের ঘটনা। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে বলেছিল তদন্ত কমিটি, কিন্তু ৮ বছরেও জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি শেখ হাসিনা সরকার। হ্যাকিং করে রিজার্ভ থেকে অর্থ সরানোর পরিকল্পনা শুরু হয় ২০১৫ সালের ২৫ মার্চ থেকে। দীর্ঘ এই পরিকল্পনায় জড়িত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস ও সাবেজিং বিভাগের কর্মকর্তারা। তারা নিজের গোপন তথ্য সাইবার অপরাধের হাতে তুলে দেন। গোপনীয়তা রক্ষা না করে সরকারের মাধ্যমে দা ফিলিপিন্স সরকারের সঙ্গে ৫ বা ৬ ফেব্রুয়ারি বিষয়টি উত্থাপন করা যেত। যৌথ উদ্যোগ নিলে ফান্ড হস্তান্তর ঠেকানো সম্ভব হতো। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ৬১ পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখিত সব বিষয় তুলে ধরা হয়। প্রতিবেদনের পূর্ণাঙ্গ কপি এখন যুগান্তর পত্রিকার হাতে রয়েছে। এর আগে ২০১৯ সালের ১৪ জানুয়ারি তদন্ত কমিটি প্রতিবেদনের অংশবিশেষ নিয়ে যুগান্তরকে একটি বিশেষ প্রতিবেদন করলে এই প্রতিবেদক সহ যুগান্তর যমুনা কর্তৃপক্ষের উপর রাষ্ট্রীয় হয়রানির নামে বিভিন্ন চাপ সৃষ্টি হয়। যদিও তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত একাধিকবার বলেছিলেন রিজার্ভ চুরি তদন্ত রিপোর্ট জনগণকে অবহিত করা হবে, কিন্তু পরে তা গোপন করা হয়। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদক থেকে রিজার্ভ চুরির ঘটনা তদন্তের জন্য উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন সংস্থাটির চেয়ারম্যান ডাক্তার এম.এ. মোমেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হাতিয়ে নেওয়া অর্থ থেকে ১৮ মিলিয়ন ডলার উদ্ধার করা হলেও বাকি বিশাল অঙ্কের অর্থ এখনো বেহাত। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা FBI তদন্ত করেছিল। তদন্তের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা বলেছিলেন, রাষ্ট্রীয় সহায়তায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে। গেল ৩১ ডিসেম্বর বাংলাদেশের নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশকালে রিজার্ভ চুরির সম্পূর্ণ অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহায়তা চাওয়া হয়। রিজার্ভ চুরির ঘটনায় ৩৯ দিন পর বাংলাদেশ ব্যাংকের করা মামলার তদন্ত চলছে ৮ বছর ধরে। অপরাধ তদন্ত সংস্থা সিআইডি এখনো এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে চার্জশিট দেয়নি। ডাক্তার মোহাম্মদ ফরিদউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির অপর সদস্য হলেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ কায়কোবাদ ও গোকুল চন্দ্র দাস। প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ জড়িত কর্মকর্তাদের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে তাদের বিরুদ্ধে ফৌজদারি দায় আনার বিষয়ে মতামত ব্যক্ত করেন। এতে বেশ কিছু সুপারিশও করা হয়। কিভাবে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করা যাবে এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং রিপোর্টমেন্টের ডিলিং রুমের ব্যাক অফিস থেকে সহকারী পরিচালক শেখ রিয়াজউদ্দিন সুইফট বার্তার মাধ্যমে ফান্ড ট্রান্সফারের ক্ষমতা প্রাপ্ত 8 জনের একজন 2016 সালের 4 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার সার্ভার লগ আউট করেন, কিন্তু এর আগে প্রচলিত নিয়ম অনুসারে 18টি সুইফট বার্তার মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক 31,97,01,201 মার্কিন ডলার পেমেন্ট ইনস্ট্রাকশন দেন। এ থেকে দেখা যায় মানি মার্কেটে বিনিয়োগের জন্য প্রতিটি মার্কিন ডলার মূল্যমানের 4টি খুব বড় মাপের ফান্ড হস্তান্তরের জন্য সুইফট বার্তা শেখ রিয়াজউদ্দিন প্রেরণ করেছিলেন। সন্ধ্যা 7:15 লগ আউট করে শেখ রিয়াজউদ্দিন 8টা 3 মিনিটে অফিস ত্যাগ করেন। এরপর কে বা কারা শেখ রিয়াজউদ্দিনের ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে 4 ফেব্রুয়ারি রাত 8টা 36 মিনিট থেকে 5 ফেব্রুয়ারি ভোর 3টা 59 মিনিট পর্যন্ত ফেডারেল রিজার্ভ ব্যাংককে 35টি অননুমোদিত সুইফট বার্তা পাঠান। এর মাধ্যমে 4 জন ব্যক্তি বেনিফিশিয়ারির কাছে বিভিন্ন ইন্টারমিডিয়েটরি র্যাঙ্ক দিয়ে মোট 95,10,06,886 মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা স্থানান্তরের আদেশ দেন। ফেডারেল রিজার্ভ ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের স্টপ পেমেন্ট বার্তা তাদের হাতে গেলেও ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক মাকাতি শাখা 8,10,01,623 মার্কিন ডলার 4 জন ব্যক্তির প্রাপকের প্রশ্নবিদ্ধ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে পাঠায়। পরে সে অর্থ ক্যাসিনো ও জাঙ্ক অপারেটরদের হাতে চলে যায়। অর্থাৎ নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের মনে সন্দেহ জাগা সত্ত্বেও 5টি অনুমোদিত সুইফট বার্তার পেমেন্ট ইনস্ট্রাকশন তামিল করা হয়। ম্যানিলার আরসিবিসি ব্যাংক স্টপ পেমেন্ট সাহায্য অগ্রাহ্য করে তা বাস্তবায়নের ফল করে ফেলে। তখন সুইফট বার্তা সার্ভারের দূরবর্তী কোনো টার্মিনাল থেকে সংযোগ করতে পারার ঘটনা সাইবার দস্যুরা পর্যবেক্ষণ করছিলেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অনুমোদিতভাবে পেমেন্ট ইনস্ট্রাকশন ইস্যু করার ফলে অর্থ লুটের ঘটনায় অধস্তন কর্মকর্তারা গভর্নরকে থানায় জেনারেল ডায়েরি করতে অনুরোধ করলেও তিনি গ্রাহ্য করেননি। গভর্নর যুক্তি দেখান, জিডি করলে আমাদের কর্মকর্তারা হয়রানির মধ্যে পড়বেন। জিডির কপি সংযুক্ত করে অর্থ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানানোর কথা বললে গভর্নর বলেছিলেন অর্থমন্ত্রী কোথায় কি বলে ফেলেন ঠিক নেই। এ সম্পর্কে গভর্নর আতিউর রহমানের প্রতিক্রিয়া জানার সুযোগ পায়নি তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয় 4 ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক রক্ষিত বাংলাদেশের জনগণের সম্পত্তি বৈদেশিক মুদ্রায় রিজার্ভ থেকে প্রায় $1 বিলিয়ন অবৈধভাবে স্থানান্তর করা তথা ডাকাতিতে অপারগ হলেও 8,10,01,623 ডলার চুরি করে আরসিবিসি ম্যানিলার 4টি ভুয়া অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় দুষ্কৃতকারী ষড়যন্ত্রকারী মহল। একজন বিদেশি কর্তৃপক্ষীয় লোকের পরামর্শ এবং অনিশ্চিত আশ্বাসের ভিত্তিতে সাবেক গভর্নর দেশীয় কোনো আইনানুগ কর্তৃপক্ষকে বিষয়টি 1 মার্চ পর্যন্ত না জানানোর সিদ্ধান্ত নেন। এমনকি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদকেও জানানোর প্রয়োজন মনে করেননি তিনি। তবে ওই বছর 2016 সালের 29 ফেব্রুয়ারি ম্যানিলার দ্য ইকোনমিক্সের পত্রিকার মাধ্যমে দেশের কর্তৃপক্ষ দেশবাসী ও অন্যান্য দুনিয়া কাঁপানো ব্যাংকীয় রিজার্ভ থেকে হ্যাক করে নেওয়ার অর্থের বিষয়টি জানতে পারে। সাইবার অপরাধীরা 8,10,01,623 মার্কিন ডলার লোপাট করেছে। এই ঘটনা সম্পর্কে দেশের মানুষ অবগত হয়। বাংলাদেশ ব্যাংকের রহস্যজনক আরটিজিএস প্রকল্পের বিষয়ে প্রতিবেদন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলে বলা হয়, স্থানীয়ভাবে আদান প্রদানের জন্য ব্যবহৃত আরটিজিএস এর নিরাপত্তা সুরক্ষা সংবলিত বৈদেশিক মুদ্রা লেনদেন সুইফট সিস্টেমের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রায় 5,000 কম্পিউটার এবং এমবিটি ব্র্যাক ব্যাংক সিটিএন এর কয়েকজন কম্পিউটারের লোকাল এরিয়া নেটওয়ার্ক করা রয়েছে।